গল্প যখন সঙ্গী বানায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিকশন হরর স্টোরিজ। আজ তোমাদের জন্য থাকছে লেখিকা মৌরুই দাসের কলমে ডিটেকটিভ নিহারিকা চ্যাটার্জি সিরিজের একটি গোয়েন্দা গল্প। আজকের গল্পে কথকের ভূমিকায় থাকছে সৌরভ, গল্পের সূত্রধর আমি তনয় ঘোষ। তাহলে শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখিকা মৌরুই দাসের কলমে ডিটেকটিভ নিহারিকা চ্যাটার্জি সিরিজের একটি গোয়েন্দা গল্প, নিবেদিতা মার্ডার কেস গল্পটি। আমাদের একান্ত অনুরোধ, গল্পটি তোমরা গল্পের মতো করেই গ্রহণ করবে। গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। যদিও সেটা হয়ে থাকে তাহলে নিছকই সেটি কাকতালীয় বা অনিচ্ছাকৃত। শুরু হচ্ছে নিবেদিতা মার্ডার কেস গল্পটি। তোমাদের কাছে আরেকটি অনুরোধ, তোমরা অনেকে গল্প শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে ইউটিউব সাবস্ক্রাইব ফ্রি করলেও আমাদের ওই একটি সাবস্ক্রাইব অনেকটা মনোবল বৃদ্ধি করে। তাই গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কই গো, এখনো তুমি ঘুমাচ্ছ? এত বেলা হয়ে গেল, এবার তো ওঠো। অনেক দিন ছুটি কাটিয়েছ, চেম্বার পর্যন্ত বন্ধ ছিল। এবার কিন্তু কাজে ফিরতে হবে। তাড়াতাড়ি ওঠো, কত বেলা হয়ে গেছে। ওদিকে আমারও অনেকগুলো কাজ বাকি আছে, ওগুলো সারতে হবে। কি হলো, আমি যে কিছু কথা বলছি কানে কি যাচ্ছে কথাগুলো? নাও, বিছানা ছেড়ে তাড়াতাড়ি উঠে পড়ো তো। ওদিকে মালতী মাসি আবার ঘর পরিষ্কার করবে। অনেক বেলা হয়েছে, তার উপর আমার রান্না করতেও দেরি হয়ে যাচ্ছে এই করে করে। কি হলো, কিছু বলছো না কেন? আরে হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তাহলে উঠছো না কেন? ওঠো তাড়াতাড়ি, ঘরটা পরিষ্কার করতে হবে। বাসি ঘর এভাবে আমি ফেলে রাখতে পারবো না। মালতী মাসি চলে এসেছে, এক্ষুনি ঘরদোর পরিষ্কার করবে, তাই তাড়াতাড়ি উঠে পড়ো। হ্যাঁ, এই তো উঠে গেলাম। হ্যাঁ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আমি গিয়ে দেখি আবার বিলটু উঠলো নাকি। ও তো আবার আরেক মূর্তি, এতদিন ছুটি কাটিয়ে এলো তাও হলো না। সকাল সকাল যে ঘুম থেকে উঠবে তা তো নয়, শুধু পড়ে পড়ে ঘুমানো। অনেক দিন ছুটি কাটিয়েছে, এবার তো অফিসেও যেতে হবে। কথাগুলো বলতে বলতে ঘরের একমাত্র গৃহিণী, বলা যায় এই বাড়ির প্রধান মেম্বার, যার কথা এই বাড়ির সবাই অক্ষরে অক্ষরে পালন করে, তার নাম নিহারিকা চ্যাটার্জি। একজন পুলিশ অফিসার, কিন্তু এখন আর সে চাকরি করে না, ছেড়ে দিয়েছে। এখন শুধু সে ডাক্তার অভিক চ্যাটার্জির স্ত্রী। তবে তার চাকরি ছেড়ে দেওয়ার পেছনে আছে একটা বড় ষড়যন্ত্র। সত্যের সন্ধান করাই তার কাজ, কিন্তু যখন কোনো পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে তার সত্যের সন্ধানের কাজে কেউ বাধা হয়ে দাঁড়ায়, যখন আসল অপরাধী কে সে কথা জানার পরেও চুপ করে থাকতে হয়, তখন নিহারিকার কাছে সেটা চরম অপমানের। আর এই অপমানকে মাথায় নিয়ে কাজ করে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। সেই জন্যই ছেড়ে দিয়েছে এমন চাকরি, যে চাকরির কোনো নিজস্ব মতামত নেই, নিজস্ব ক্ষমতা নেই। চাকরের মতো শুধু ওপরতলার হুকুম পালন করে যাওয়া, ক্ষমতার জোরে সেই অপরাধীকে আবার স্যালুট করা, এসব নিহারিকা একেবারেই মেনে নিতে পারেনি। তাই নিজেকে নিজের কাছে হেরে যেতে সে দেখতে পারেনি। হাজব্যান্ড হিসেবে অভিক সবসময় নিহারিকার পাশে থেকেছে, আর সেই সঙ্গে নিজের ছোট ভাই সৌরদীপ। যদিও এই নামের থেকে মানুষজন তাকে বিল্টু নামেই বেশি চেনে। সেই ভাই সব সময় নিহারিকার পাশে থেকেছে, একেবারে ছায়ার মতো। ঘর থেকে বেরিয়ে নিহারিকার কথা আবার শোনা গেল। সে বলছে, মালতী মাসি, যাও বড় দাদাবাবুর ঘরটা পরিষ্কার করে দাও। বড় দাদাবাবু উঠে গেছে, আমি বিল্টুর ঘরে যাচ্ছি, ওকে ঘুম থেকে তুলে দিয়ে আমি তোমায় বলবো। তুমি ওর ঘরটা একটু গুছিয়ে দিও। যা অগোছালো ছেলে একটা,
এই করতে করতে আমার রান্নাটা দেরি হয়ে যাবে। এত গরমে রান্না করতেও আমার আর ভালো লাগছে না। তুমি ঘরগুলো পরিষ্কার করে তাড়াতাড়ি রান্নাঘরে আসবে, আমার হাতে হাতে কিছু কাজ করে দেবে। দুটো ঘর পেরিয়ে নিহারিকা এবার গেল বিল্টুর ঘরে। বিল্টু হলো তার একমাত্র আদরের ছোট ভাই। বয়স হবে 24-25, তার থেকে প্রায় 8 বছরের ছোট। তাই বিল্টু তার কাছে শুধুমাত্র তার ভাই নয়, নিজের সন্তানের মতো। বাবা মা মারা যাওয়ার পর নিহারিকা খুব যত্নে বিল্টুকে মানুষ করেছে। বিল্টুর ঘরে গিয়ে নিহারিকা বলে উঠল, কই রে, এখনো তুই ঘুম থেকে উঠিসনি? কটা বাজছে একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখ, কত বেলা হয়ে গেল। ওঠ, নে, অনেক হয়েছে, আর নয়, এবার তো অফিসেও যেতে হবে, অনেক দিন ছুটি কাটানো হয়েছে। কটা বাজে? তুই এখনই ডাকছিস? 6টা বাজছে। কি 6টা বাজছে? আর তুই এত সকালে আমাকে ডাকতে এসেছিস? এখন উঠে আমি কি করব? অফিস তো এত তাড়াতাড়ি খুলবে না। সে নাই খুলুক, কিন্তু তুই এখনই উঠবি। সকালবেলায় ঘুম থেকে ওঠা কত ভালো জানিস তুই? নে, তোর অভিজ্ঞতা উঠে গেছে, তুই উঠে যা, মালতী মাসি তোর ঘরটা পরিষ্কার করবে। না না, কাউকে আমার ঘর পরিষ্কার করতে হবে না, আমি নিজেই করে নেব। হ্যাঁ, সে তো দেখতেই পাই কেমন ঘর পরিষ্কার করিস তুই। কোনো জিনিস গোছানো থাকে না, এদিক ওদিক সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখিস। কেউ তোর ঘরটা দেখলে বিশ্বাসই করতে পারবে না এখানে কোনো মানুষ থাকে বলে। বিশ্বাস করার দরকার নেই, আমি বিশ্বাস করলেই হবে। এখন আমি উঠবো না, মালতী মাসিকে বলবি পরে ঘর পরিষ্কার করতে। না, সেটা হবে না। মালতী মাসির সময়ের একটা দাম আছে, সময় সমস্ত কিছু কাজ করে। ঘরদোর পরিষ্কার আগে করবে, তারপর রান্নাঘরে আসবে আমাকে সাহায্য করতে। তাই অযথা কথা বলে সময় নষ্ট করতে আমি একেবারে পছন্দ করি না। উঠে যা বলছি তাড়াতাড়ি। ভালো লাগে না, এত সকালবেলায় উঠে কি করব আমি? কাজ যদি একেবারেই নেই তাহলে রান্নাঘরে চলে আয়, আমায় একটু সাহায্য করে দিবি। অনেক কাজ পড়ে আছে, ওগুলোই আমার হাতে হাতে করে দিবি। তোর অভিজ্ঞতা খেয়ে দিয়ে চেম্বারে যাবে, আর তোকেও যেতে হবে। আজ অফিস নেই, তাই আর যাব না। হ্যাঁ, প্রতিদিন জিজ্ঞাসা করলেই তো তোর ওই একই কথা, আজ অফিস নেই। এবার মনে হচ্ছে আমাকে গোয়েন্দা হয়ে খোঁজখবরটা নিতে হবে। অফিসে তোর কোন কোন দিন কোন কোন কাজ থাকে, ফাঁকিবাজি শুধু। আমি বলে গেলাম 5 মিনিট পর আবার আসবো, যেন দেখি তুই উঠে গেছিস। ঠিক আছে? ঠিক আছে আমার মাদার ইন্ডিয়া। একদম মজা করবি না, তাড়াতাড়ি উঠে পড়। এই বলে নিহারিকা রান্নাঘরের দিকে পা বাড়ালো আর যেতে যেতে বলল, মালতী মাসি, বড় দাদাবাবুর ঘরটা পরিষ্কার হয়ে গেলে বিল্টুর ঘরটাও তুমি একটু গুছিয়ে দেবে। বিল্টু উঠে গেছে, যা করে রেখেছে ছেলেটা, কোনো মানুষ থাকে বলে তো বিশ্বাস হয় না। ঠিক আছে, আমি ছোট দাদাবাবুর ঘরটা গুছিয়ে রান্নাঘরে যাচ্ছি। হ্যাঁ, তাই করো। এরপর মালতী মাসি ঘরদোর পরিষ্কার করে রান্নাঘরে গেল নিহারিকার হাতে সমস্ত কাজ এগিয়ে দেওয়ার জন্য। তাড়াতাড়ি রান্না করে নিহারিকা অভিককে খাবার খাইয়ে চেম্বারে পাঠিয়ে দেয়। অভিকের একটা ক্লিনিক আছে, অভিক একজন ডাক্তার মেডিসিনের। আজ 7 দিন ওই ক্লিনিক বন্ধ ছিল, তারা দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিল, এই জন্য ছুটি থেকে ফিরেছে কাল সন্ধেবেলায়। তাই নিহারিকার আদেশ অনেক দিন ছুটি হয়ে গেছে, এবার আর কোনো ছুটি না, কাজে যোগ দিতেই হবে। গৃহিণীর আদেশ, তাই অভিককে সে কথা মানতেই হয়। অভিকও বাধ্য ছেলের মতো তার প্রিয়তমা স্ত্রীর কথা মেনে চেম্বারে চলে গেছে। ঘর এখন প্রায় মোটামুটি ফাঁকা। বিল্টু আছে তার নিজের ঘরে। নিহারিকা আর মালতী মাসি বসার ঘরে বসে টিভিতে নিউজ চ্যানেল দেখছে। এমন সময় দরজায় টোকা পড়ল। মালতী মাসি উঠে গিয়ে দরজা খুলতে এগিয়ে যায়। দরজা খুলে মালতী মাসি দেখতে পায় আকরাম ভাইকে। আকরাম ভাই হলো নিহারিকার বাড়ির প্রতিবেশী। আকরাম ভাইয়ের একটা গ্যারেজ আছে, যদিও অনেক পুরনো দিনের। আকরাম ভাইয়ের বাবার আমলের গ্যারেজ। গ্যারেজটা বেশ বড়ই, সারাদিনে কখনো সে গ্যারেজ ফাঁকা থাকে না। বেশ অনেক পুরনো দিনের গ্যারেজ, তাই অনেক লোক দূর দূর থেকে তাদের নিজেদের গাড়ি সারাই করতে আকরাম ভাইয়ের গ্যারেজে আসে।
তবে আজ আকরাম ভাইকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে মালতী মাসি বেশ অবাক হলো। জিজ্ঞাসা করল, কি হয়েছে আকরম? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, দিদিমণি কি বাড়িতে আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা আচ্ছা, আমি একটু দিদিমণির সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো, দিদিমণি বসার ঘরে বসে আছে। ঠিক আছে। এরপর মালতী মাসি আকরাম ভাইকে নিয়ে বসার ঘরে এলো, যেখানে নিহারিকা সোফায় বসে নিউজ চ্যানেলে নিউজ দেখছিল। আকরাম ভাইকে এমন অবস্থায় দেখে নিহারিকা উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আকরম ভাই? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? অনেক বড় বিপদ ঘটে গেছে দিদিমণি। তুমি ছাড়া আমাদের আর কেউ বাঁচাতে পারবে না, তাই সকাল সকাল তোমার কাছেই ছুটে এলাম। কি হয়েছে আকরম ভাই? আমাকে পরিষ্কার করে বলো, না হলে আমি বুঝতে পারবো না। বলছি বলছি আমি সবটা বলছি। মালতী মাসি, তুমি রান্নাঘর থেকে এক গ্লাস জল এনে আকরম ভাইকে দাও তো। আর তুমি একটু জল খাও, তারপর নিজেকে শান্ত করে সব ঘটনাটা বলবে। নিহারিকার কথা শুনে মালতী মাসি রান্নাঘরে চলে যায়। তারপর এক গ্লাস জল এনে আকরাম ভাইয়ের দিকে বাড়িয়ে দিলে আকরাম ভাই জলটা ঢকঢক করে খেয়ে নিজেকে শান্ত করে দাঁড়িয়ে রইল। গ্লাসটা মালতী মাসির দিকে বাড়িয়ে দিলে মালতী মাসি গ্লাসটা নিয়ে রান্নাঘরে চলে গেল। তখন নিহারিকা বলে উঠল, হ্যাঁ আকরম ভাই, এবার তুমি আগে সোফায় বসো, তারপর ধীরে সুস্থে বলো কি হয়েছে। হ্যাঁ দিদিমণি, আসলে তোমরা তো বাড়িতে ছিলে না, আমার মনে হয় কালকেই ফিরেছ। হ্যাঁ, কালই ফিরেছি। হ্যাঁ, ওই জন্যই আমি একবার এসেছিলাম তোমার বাড়িতে কাল সকালে, কিন্তু বাড়ির দরজায় তালা দেখে আবার ফিরে গিয়েছিলাম। কি হয়েছে আকরম ভাই? কারোর কি কিছু হয়েছে? অভিজ্ঞ দরকার? কেউ কি হাসপাতালে ভর্তি আছে? না দিদিমণি, হাসপাতালে কেউ ভর্তি নেই, তবে বাড়ির কেউ ভালো নেই। কেন? কি হয়েছে সবার? শরীর খারাপ? কি হয়েছে বলো আমাকে। না দিদিমণি না, সবার শরীর একেবারেই ভালো আছে, তবে জানি না কতদিন ভালো থাকবে, কারণ কারণ একটা মস্ত বড় গন্ডগোল হয়ে গেছে। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি বলো, তুমি আমাকে বলো কি হয়েছে, তারপর আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। আসলে দুদিন আগে আমি বাইরে গিয়েছিলাম গ্যারেজের কাজে। আমার ভাই ছিল, তাই ভাই গ্যারেজের তালা বন্ধ করে বাড়ি আসছিল। রাত তখন 11টা। করিমকে কিছুক্ষণ আগেই ছুটি দিয়েছিল, তাই সেও বেরিয়ে যায়। করিম বাড়ি গেলে ভাই গ্যারেজ বন্ধ করে বাড়ি আসছিল। এমন সময় যেন মনে হয় তার গ্যারেজের পেছন দিকে একটা গোঙানির শব্দ হচ্ছে, তাই হাতে টর্চটা নিয়ে ভাই সেদিকেই যায়। এবার সেখানে চারিদিক দেখেও সে কিছুই দেখতে পায় না। তা কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থেকে ভাই শব্দটা শোনার চেষ্টা করছিল। এমন সময় তার মনে হয় যেন কেউ ব্যথায় গোঙাচ্ছে। মনের মধ্যে বেশ কৌতূহল হলে ভাই আস্তে আস্তে পা ফেলে সেই শব্দ অনুসরণ করে এগিয়ে যায়। সামনে গিয়ে দেখে একটা পুরনো গাড়ির পেছনে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে। মনের মধ্যে তার খুব ভয় হয়। সে ভাবে গ্যারেজের এত ভেতরের দিকে মেয়েটি কিভাবে এলো, আর কখনই বা এলো? সে তো কাউকে দেখেনি। তাও মনের মধ্যে অনেকটা সাহস নিয়ে সামনে এগিয়ে গিয়ে দেখে মেয়েটার পেট থেকে গলগল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারে কেউ মেয়েটিকে আঘাত করেছে। তা সামনে গিয়ে ভাই মেয়েটিকে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে, তার নাম কি। আশেপাশে কাউকে তো সে তখন দেখতে পায়নি। মেয়েটা তারপর একটু নড়ে ওঠে জানো। ভাই তাকে আবার জিজ্ঞাসা করে তার নাম কি, সে কিভাবে এখানে এলো। সে বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি, শুধু একটা কথা বলেছিল, জল।
ভাই বুঝতে পারে মেয়েটি হয়তো জল চাইছে, তাই দৌড়ে গিয়ে আবার গ্যারেজের ভিতর থেকে জল এনে মেয়েটাকে দেয়। মেয়েটা জল খায়, আর তারপর ভাই তাকে কিছু কথা জিজ্ঞেস করতে শুরু করে। আপনি কে, কোথায় বাড়ি, এই অবস্থা আপনার হলো কিভাবে, আর কে করলো আপনার এই অবস্থা? তা মেয়েটা তখন কিছু কথা বলতে চেয়েছিল, কিন্তু কিন্তু সে নাকি শুধু একটা কথাই বলেছিল। কি কথা বলেছিল? বলেছিল মিনু। মিনু? মিনুকে? জানি না, ভাইয়ের মনে হয়েছিল যে হয়তো ওই মেয়েটির নাম মিনু। আচ্ছা, তারপর তারপর কি হলো? তারপর মেয়েটিকে ভাই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু একার পক্ষে তা সম্ভব ছিল না। তো ওই কাকে ফোন করবে সেটাই ভাবছিল। এমন সময় তার মনে পড়ে যে করিম তো একটু আগেই গ্যারেজ থেকে বেরিয়েছে, বেশি দূর হয়তো এখনো যায়নি, কাছাকাছিই আছে। ফোনটা বের করে ওকে ফোন করে, করিমকে তাড়াতাড়ি গ্যারেজে আসতে বলে। করিমও কোনো প্রশ্ন না করে গ্যারেজে আসে, আর তারপর মেয়েটিকে এই অবস্থায় দেখে খুবই অবাক হয়। পুরো ঘটনা তখন তাকে বলা সম্ভব ছিল না, আগে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার মনে করে। করিম ভাইকে মানা করেছিল, বলেছিল পুলিশকে জানাতে, কিন্তু ভাইয়ের মনে হয় আগে মেয়েটিকে বাঁচানো দরকার, তাহলে তার এমন অবস্থা কে বা কারা করেছে সেটা জানা যাবে। করিম অনেকবার মানা করেছিল জানো, কিন্তু তা সত্ত্বেও ভাই তার কথা শোনেনি। মেয়েটিকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আবার মেয়েটিকে ভাই ডাকে, কিন্তু তখন আর মেয়েটির কোনো সাড়া শব্দ ছিল না। ভাই মেয়েটির চোখে মুখে জল দেয়, তাতেও যখন কিছু হয় না তখন ভাইয়ের খুব টেনশন হয়। তারপর ভয়ে ভয়ে মেয়েটির নাকের কাছে হাত রেখে বোঝার চেষ্টা করে মেয়েটা বেঁচে আছে কিনা, কিন্তু না, মেয়েটা ততক্ষণে মারা গিয়েছিল। আর সেই পরিস্থিতিতে ভাইয়ের মাথা কাজ করা বন্ধ করে দেয়, কি করবে, কাকে ডাকবে কিছুই বুঝতে পারছিল না। তখন করিম বলেছিল, আজাদ ভাই, পুলিশকে ফোন করো, এটা খুনের কেস, না হলে আমরা ফেঁসে যেতে পারি, তাই পুলিশকে ফোন করো ভাই। করিমের কথা শুনে ভাই পুলিশকে ফোন করে। কিছুক্ষণের মধ্যে পুলিশ গাড়ি নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। এরপর পুলিশ তদন্ত শুরু করে। কয়েকজন ডাক্তার আসে, তাদের কি বলে জানি না, তবে তারাই মেয়েটিকে দেখছিল। ওদের ফরেন্সিকের টিম বলে, যারা মৃতদেহের পরীক্ষা করে শরীরে কোথাও কোনো আঘাত আছে কিনা, থাকলেও সেটা কতটা বলতে পারো। প্রথমে তারা প্রাথমিক তদন্ত করে, এরপর ল্যাবে গিয়ে বাকি সব পরীক্ষা করে। তখন আসল কারণ জানা যায়, মানে পোস্টমর্টেম করা হয় বডির, তাতে মৃত ব্যক্তির কখন কিভাবে মারা গেছে জানা যায়। আচ্ছা আচ্ছা, ওরা কি হাতের ছাপও নেয়? হ্যাঁ, নেয় তো। ভাইয়ের আর করিমের হাতের ছাপ ওরা নিয়েছিল। পুলিশ তাদের সব কথা জিজ্ঞাসা করে, তারা সবটা বলে, কিন্তু কেন জানি না ভাইয়ের মনে হয় পুলিশ তাদের কথা বিশ্বাস করেনি জানো। পুলিশ বলে যে তাদেরকেও থানায় যেতে হবে। তা ভাই বলে, আমরা কেন থানায় যাব, আমরা তো কিছু করিনি। কিন্তু পুলিশ তাদের কথা বিশ্বাস করে না। ভাই আর করিমকে থানায় নিয়ে যায়। করিমও ভাইয়ের জন্য শুধু শুধু ফেঁসে যায়। সে কথা ভেবে আমার আর ভাইয়ের খুব খারাপ লাগে। অগত্যা তাদের দুজনকেই থানায় যেতে হয়। সেখানে গিয়ে পুলিশ তাদের হাতের ছাপ নেয়, ছবি তোলে। ভাই এইসবের কারণ জিজ্ঞাসা করলে পুলিশ কোনো উত্তর দেয় না, তাই আর কোনো কথা না বলে চুপচাপ পুলিশ যা বলে ওরা তাই করে। থানায় গিয়ে পুলিশ তাদের উপরে এক প্রকার জেরা শুরু করে দেয়। তখন পুলিশ বলে যে তারা নাকি মেয়েটাকে খুন করে এখন এরকম গল্প বেঁধেছে। তাদের কোনো কথা বিশ্বাস করে না। কি করবে তখন ভাই কিছুই বুঝতে পারছিল না, কারণ তাদের কাছে তো কোনো প্রমাণ নেই। তারা বারে বারে বলতে থাকে যে তারা খুন করেনি। তারপর পুলিশের কাছে নাকি ফোন আসে, কে ফোনটা করেছিল সেটা ভাই জানে না, তবে তবে শুনতে পায় মৃত মেয়েটির শরীরে দুজনের হাতের ছাপ পাওয়া গেছে। এরপর পুলিশ ভাইয়ের আর করিমের দুজনের হাতের ছাপ কোথাও একটা পাঠায়, তাদের ততক্ষণ ওখানেই বসিয়ে রাখে। ইতিমধ্যে আমার গ্যারেজের ঘটনা সবাই জেনে যায়, সাথে আমার আর করিমের বাড়ির লোকজনও। তারপর রাতেই আমাদের বাড়ির লোকজন থানায় পৌঁছায়।
তবে তাদের সাথে পরিবারের কারোর দেখা করতে দেয় না। এই করতে করতেই ভাই তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তখন 2টো বেজেছে। ঠায় থানায় বসে থাকে তারা। কিছুটা ভোরের দিকে আবার থানায় ফোন আসে। তখন পুলিশ তাদের জানায় মেয়েটির শরীরে যে 2জনের হাতের ছাপ পাওয়া গেছে সেগুলো তাদেরই। তখন তাদের 2জনের মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করবে এবার তারা? পুলিশ তাদের আবার জিজ্ঞাসাবাদ করে। আর তখন ভাই বলে, মেয়েটিকে আমরা হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম, তখন মেয়েটিকে ছুঁয়েছিলাম, তাই আমাদের হাতের ছাপ আছে, তবে আমরা খুন করিনি। ভাইয়ের কথা পুলিশ বিশ্বাস করে না, লকআপে তাদের রেখে দেয়। তারপর সকালে আমি বাড়ি ফিরলে এইসব শুনে সঙ্গে সঙ্গে থানায় ছুটে যাই। পুলিশ তো আমার সাথেও ভাইয়ের দেখা করতে দিতে চাইছিল না। আমার এক পার্টির নেতার সাথে পরিচয় ছিল, তো তার সাথে আমি যোগাযোগ করি। তিনি থানায় ফোন করে দিলে ভাইয়ের সাথে আমায় দেখা করতে দেয়। ভাই তখন আমাকে সমস্ত ঘটনা খুলে বলে। পুলিশকে আমি অনেক করে বলি জানো যে আমার ভাই এমন কাজ করতে পারে না, কিন্তু পুলিশ বলে আমার ভাইয়ের আর করিমের হাতের ছাপ মৃত মেয়েটির শরীরে পাওয়া গেছে, তাই যতক্ষণ না আসল সত্য সামনে আসছে ততক্ষণ পুলিশ তাদের ছাড়বে না। এইসবের জন্য আমার আর করিম 2জনের পরিবার খুব ভেঙে পড়েছে। তুমি তো জানো দিদি, আমরা সাধারণ পরিবারের মানুষ। এইসব আমাদের কাজ নয়। ভাই এসব কিছুই করেনি, কিন্তু কিন্তু ওই যে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই আমরা কিছু প্রমাণও করতে পারছি না দিদি। আর পুলিশের উপর আমার ভরসা নেই। জানি না ওরা সত্যি সত্যি ভাইকে আর করিমকে হয়তো ওই খুনের কেসে ফাঁসিয়ে দেবে, আর তখন আমরা কি করব সেটা তো জানি না। আর সেই জন্যই দিদি আমি তোমার কাছে এসেছি। তুমি পারো আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে। সব শুনে নিহারিকা বেশ চিন্তায় পড়ে যায়। তখন নিহারিকা বলে ওঠে, কিন্তু আমি এখানে কি করব? আকরম ভাই, তুমি তো জানো আমি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছি। এখন তো আমি কিছু করতে পারবো না। আমি জানি দিদিমণি তুমি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছো, আর এটাও জানি যে তুমি আর 5টা পুলিশের মতো নও। তুমি সত্যতাকে ভালোবাসো, সত্যিকে ভালোবাসো, আর এই সত্যির জন্যই তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো। দুর্নীতিতে দুনিয়া ভরে গেছে দিদি, এখানে আর কেউ ভালো নেই। সবাই যেন আস্তে আস্তে পচে যাচ্ছে, সমাজটাই পচে যাচ্ছে। কিন্তু এভাবে হার মেনে নিলে তো চলবে না দিদিমণি। তোমাকে তো ঘুরে দাঁড়াতে হবে। অন্যায়ের প্রতিরোধ তুমি ছাড়া আর কে করবে বলো? কাউকে না কাউকে তো স্বচ্ছ থাকতেই হবে, আর স্বচ্ছভাবে সব কিছু তদন্ত করতে হবে। হ্যাঁ আমি জানি দিদিমণি, তুমি ওই জন্যই চাকরিটা ছেড়েছ, কারণ সত্যি সন্ধানে অনেকে তোমার বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই তুমি ওই রাস্তা ছেড়ে দিয়েছ। কিন্তু তোমাকে এবার আমাদের বাঁচাতেই হবে দিদি, না হলে পুলিশ সত্যি আমার ভাইকে আর করিমকে খুনের অভিযোগে জেলে পাঠিয়ে দেবে। কিন্তু এটা আমি কি করে করব আকরম ভাই? আমি এখন আর চাকরি করি না, তাই আমার হাতে কোনো ক্ষমতা নেই। এই কেসে তদন্ত আমি তো করতে পারবো না। আমি জানি দিদিমণি তুমি চাকরি ছেড়ে দিয়েছ, কিন্তু তাও তুমি তদন্ত করতে পারবে। বেশ অবাক হয়ে যায় নিহারিকা। তারপর বলে, কিভাবে? এখন দেখছো না কত ডিটেকটিভের অফিস দেখা যায়। আজকাল সব মানুষ পুলিশের উপর ভরসা রাখতে পারে না, তাই তো এই প্রাইভেট ডিটেকটিভ দিয়েই তদন্ত করায়। আমি তো 2-1টা এরকম কেসও শুনেছি। হ্যাঁ, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি তদন্ত করার। তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো দিদি। তুমি আমাকে সাহায্য না করলে আমার পরিবারটা একেবারে ভেসে যাবে দিদি, বিশ্বাস করো, ভেসে যাবে। কিন্তু আমি কি করে পারবো? পারবে দিদিমণি, পারবে। তোমাকে পারতেই হবে তোমাকে। ভাইয়ের আর করিমের জন্য তোমাকে পারতেই হবে। পারবে না মানে? আলবাত পারবে। তোর রক্তের মধ্যে তদন্ত ব্যাপারটা জড়িয়ে আছে, তুই পারবি। পেছন থেকে বিল্টুর আওয়াজ শুনতে পেয়ে নিহারিকা পেছনে ফিরে তাকিয়ে দেখে বিল্টু দাঁড়িয়ে আছে। এতক্ষণ কেউ খেয়ালই করেনি বিল্টু বসার ঘরে এসে দাঁড়িয়েছিল আর তাদের সব কথাই শুনেছে। তখন বিল্টু বলল, আকরম ভাই, তুমি একদম চিন্তা করো না, দিদি সব পারবে। তুমি একদম টেনশন নিও না। আজাদ ভাইকে নির্দোষ প্রমাণিত করার দায়িত্ব এবার দিদির। আমরা আছি তো দিদির সাথে।
হ্যাঁ হ্যাঁ দিদিমণি, হ্যাঁ আমরা সবাই আছি তোমার সাথে। তুমি পারবে, দেখো তুমি পারবে। আচ্ছা বেশ বেশ, তোমরা যখন সবাই এত করে বলছো তখন আমি ব্যক্তিগতভাবে কেসটা তদন্ত করব। জানি না কতদূর পারবো, তাও আমি চেষ্টা করব। আচ্ছা আকরম ভাই, আমার কিছু প্রশ্ন আছে, সেগুলোর একটু উত্তর দিও তো। হ্যাঁ হ্যাঁ, তুমি প্রশ্ন করো, আমি জেনে থাকলে উত্তর দেব। হ্যাঁ আকরম ভাই, কেসটা বেশ জটিল, তাই সব কিছু খুব ভালো করে জানতে হবে। তাই বলছি, তোমার গ্যারেজে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই? আছে তো, তবে সেটা গ্যারেজের মেন গেটের সামনে আর কাউন্টারের সামনে, গ্যারেজের পেছন দিকে তো নেই। গ্যারেজের পেছনে কি কোনো দরজা আছে? হ্যাঁ আছে, একটা ছোট দরজা আছে। হয়তো সেদিক দিয়েই মেয়েটি তোমার গ্যারেজের মধ্যে প্রবেশ করেছিল। হতে পারে দিদিমণি, এখন কিভাবে কি হয়েছে সেসব তো আমরা কিছুই জানি না, তাই কিছুই বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি একবার তোমার গ্যারেজে যাব। কিন্তু গ্যারেজটা পুলিশ বন্ধ করে দিয়ে গেছে। যতদিন কেসের সমাধান না হবে, যতদিন আসল অপরাধী ধরা না পড়ছে, ততদিন বলেছে গ্যারেজ বন্ধ থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি সব শুনলাম। এবার তুমি বাড়ি ফিরে যাও, আমি একটু ভাবি, তারপর বিকালের দিকে তোমাকে সবটা জানিয়ে দেবো। অনেক উপকার করলে দিদিমণি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি আমার কত বড় উপকার করলে। আমি জানি তুমি ভাইকে নির্দোষ প্রমাণিত করতে পারবে। ঠিক এখনই এতটা ভরসা করো না আকরম ভাই, আমি জানি না কতদূর কি করতে পারবো, কিন্তু সত্যি বলছি আমি চেষ্টা করব। এটাই অনেক দিদিমণি, আমাদের মতো সাধারণ মানুষের তো আর কেউ সাহায্য করতে চায় না। কোনো বড় উকিল যে ঠিক করব তার ক্ষমতাও আমাদের নেই। খেটে খাওয়া মানুষ আমরা, আমাদের মতন মানুষদের এরকম বিপদ হলে আমরা আর কোথায় যাব বলো? ঠিক আছে আকরম ভাই, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, তাহলে আজ আমি আসছি। হ্যাঁ, পরে দরকার হলে আমি তোমাকে ফোন করে নেব। ঠিক আছে, আসি তবে। এরপর আকরাম ভাই বাড়ি চলে যায়। নিহারিকা বেশ গভীর চিন্তায় পড়ে যায়। তখন বিল্টু বলে ওঠে, এত চিন্তা কেন করছিস? চিন্তা তো হবেই বিল্টু, এতদিন আমি তদন্ত করেছি, আমার হাতে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। আমি যখন যাকে যে তথ্য জোগাড় করতে বলেছি সেটাই তারা আমার কথায় করেছে। কিন্তু আজ আমি যদি কাউকে কিছু তথ্য জোগাড় করতে বলি, সেগুলো তারা আর করবে না। আর তুইও খুব ভালো করে জানিস, প্রমাণ জোগাড় করার জন্য আমাকে পুলিশের সাহায্য নিতেই হবে, কারণ এমন অনেক কিছু তথ্য আমাদের জোগাড় করতে হবে যা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। পুলিশের সাহায্য দরকার হবেই হবে। এখন সেই সাহায্যটা আমাকে কে করবে তুই ভেবে দেখেছিস? আর এত বড় করে আকরম ভাই আমার উপর কাজের দায়িত্ব দিয়ে গেল, আমি কি সেটা পালন করতে পারবো? আর সব থেকে বড় ব্যাপার, এ ব্যাপারে আমি অভিককে কিছু না বলে করতে পারবো না, তাই তাকে আগে জানাতে হবে। তোর কি মনে হয় অভিকদা তোর এই কাজে বাধা দেবে? তাহলে তুই অভিকদাকে এতদিন চিনতেই পারিসনি। না রে, আমি সে কথা বলছি না। আমি জানি ও আমাকে কোনো কাজে বাধা দেয় না, আর এই কাজেও বাধা দেবে না, কিন্তু তাও আমি একবার ওর অনুমতি নিতে চাই। ওর সম্মতি পেলেই আমি এই কাজে এগোবো। আচ্ছা, তাহলে তুই একবার অভিকদাকে ফোন করে নে। হ্যাঁ করব, তবে এখন না। তাহলে কখন করবি? ভাবছি আজকে দুপুরের লাঞ্চটা একসাথে করবো চেম্বারে, আর আকরম ভাইয়ের কথাটা ওখানেই বলে নেব। তাহলে তো খুব ভালো হয়, আমিও যাব তোর সাথে। না, তোকে যাওয়ার কোনো দরকার নেই, তুই বাড়িতেই থাকবি। জো হুকুম মাদার ইন্ডিয়া। আবার ফাজলামো হচ্ছে, যা নিজের কাজ করবি যা। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু কথাটা যেন মনে থাকে, আকরম ভাইয়ের কেসটা তুই তদন্ত করবি। হ্যাঁ, আগে অভিকের সাথে কথা বলে নি, তারপর তোকে আকরম ভাইকে জানিয়ে দেব। এরপর দুপুরের দিকে নিহারিকা লাঞ্চ নিয়ে অভিকের চেম্বারে যায়। সেখানে নিহারিকাকে দেখে অভিক ভারী অবাক হয়। তারপর নিহারিকাকে অভিক তার নিজের কেবিনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে আজ চেম্বারে?
কিছু কি হয়েছে? আমি কি কিছু ভুল করেছি, নাকি কোনো তারিখ ভুলে গেছি? কিন্তু আজ যতদূর মনে পড়ছে আমাদের বিবাহবার্ষিকী না, তোমার জন্মদিন না, আর আমাদের বিল্টুরও জন্মদিন না, তাছাড়া আমারও জন্মদিন না। তাহলে তুমি আমার চেম্বারে কেন? বড্ড বাজে বকো। আরে না না, আজ তুমি আমার চেম্বারে এসেছো তাই ভাবছি। এখানে যখন এসেছো তখন নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছেই, তাই একটু কৌতূহল হচ্ছে আর কি। ওই জন্যই তো মনে করার চেষ্টা করছি যে আমি কি কিছু ভুলে গেছি নাকি। না, তুমি কিছু ভুলে যাওনি। আর হ্যাঁ, একটা কথা তোমাকে জানাতে এসেছি। খুবই জরুরি? হ্যাঁ, খুব জরুরি। আরে তাহলে তো আমাকে একটা ফোন করতে পারতে, আমি বাড়ি চলে যেতাম। না, আমি এখানেই বলতে চাই, তাই আমি এসেছি। এবার কিন্তু আমার খুব টেনশন হচ্ছে নিহারিকা, তাড়াতাড়ি বলে ফেলো তো, তুমি কি জন্য আমার চেম্বারে এসেছো? কি হয়েছে বলো। আচ্ছা অভিক, তুমি তো জানো আমি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছি, আর কেন ছেড়েছি সেটাও নিশ্চয়ই জানো। জানি নিহারিকা, আমি সবটা জানি, কিন্তু তাতে কি হয়েছে? আজ যদি আমি আবার বলি আমি তদন্তের কাজটা করতে যেতে চাই, তুমি কি আমাকে অনুমতি দেবে? এতে অনুমতির কি আছে? তোমার কাজ তুমি করবে, যে কাজ করে তুমি আনন্দ পাবে সেখানে আমি বাধা দেবো কেন? আর তাছাড়া ওটা তো তোমার প্রফেশন, তোমার কাজ। আমি তোমাকে কোনোদিনও ছাড়তে বলিনি, না আগে বলেছি, না এখন বলছি, না ভবিষ্যতে কোনোদিনও বলবো। তুমি তোমার চাকরি স্বেচ্ছায় ছেড়েছো। হ্যাঁ অভিক, আমি জানি, আর এটাও জানি যে অন্যায়ের সাথে আপোষ করে চলা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। না আগে পেরেছি, না এখন পারি, আর না ভবিষ্যতে পারবো। সত্য উদ্ঘাটনে আমার পথে অনেক বাধা এসেছিল। স্বচ্ছভাবে কেসের তদন্ত করতে আমাকে উপর থেকে বন্ধ করতে বলেছিল, আর সেজন্যই আমি চাকরি ছেড়েছিলাম। হ্যাঁ, আমি এসব জানি নিহারিকা, কিন্তু তুমি আজকে এইখানে এখন এই সব কথা কেন বলছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। বলছি আমি অভিক, সবটা বলছি। আসলে তুমি আজ চেম্বারে চলে আসার পর আকরম ভাই এসেছিল। আকরম ভাই? আকরম ভাই বলতে ওই যার গ্যারেজ আছে, ওই গাড়ি সারাই করে ওই আকরম ভাই? হ্যাঁ, ওই আকরম ভাই। কিন্তু তাতে কি হয়েছে? আকরম ভাই বড় বিপদে পড়েছে, আর তার জন্যই আমার কাছে সাহায্য চেয়েছে। আমার সাহায্য তার দরকার। কীরকম বিপদে পড়েছে? আর সাহায্য করতে চাও সে তুমি করতেই পারো, কিন্তু তার জন্য তো আমার অনুমতি নেওয়ার কোনো দরকার নেই তোমার। না, আমি সেটা বলতে চাইছি না, ঘটনাটা এখানে অন্য। আচ্ছা, বলো কি অন্যরকম? তারপর নিহারিকা আকরাম ভাইয়ের সমস্ত ঘটনাটা অভিককে খুলে বলে। সব শুনে অভিক বলে উঠল, তুমি কিভাবে তদন্ত করতে চাইছো? আমি ব্যক্তিগতভাবে তদন্তটা করতে চাই। কিন্তু নিহারিকা, তুমি নিজেও খুব ভালো করে জানো এভাবে তদন্ত করব বললেই তো আর তদন্ত করা যায় না। তার জন্য অনেক প্রমাণ লাগে, আর সেগুলো এমনি মুখে মুখে জোগাড় করা যায় না। তার জন্য তোমাকে পুলিশের সাহায্য নিতেই হবে। অনেক কিছু আছে যেগুলো তুমি একা পারবে না। তুমি কি সব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ, আমি সব কিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। দেখি না কতদূর কি করতে পারি। দেখো নিহারিকা, আমি আগেও কোনোদিনও তোমার কোনো কিছুতে বাধা দিইনি, আজও দেব না। তোমার যখন ইচ্ছা তুমি আকরম ভাইয়ের কেসের তদন্ত করবে, তখন আসল সত্য তুমি খুঁজে বের করো। আমার তাতে কোনো আপত্তি বা বাধা কোনোটাই নেই। তবে আমি এটাও বলছি যে যাই করবে না কেন সব কিছু একটু সাবধানে করো। এখন তোমার হাতে সেরকম ক্ষমতা নেই, কোনো পাওয়ারই নেই। জানি না তুমি কিভাবে কি করবে, কিন্তু যাই করো না কেন সাবধানে করবে, নিজের খেয়াল রাখবে। আমরা কিন্তু জানি না নিহারিকা এসবের পেছনে কে বা কারা রয়েছে। এমন কাজ যারা করতে পারে তারা নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়, সাংঘাতিক মানুষ। আর তুমি তাদের পেছনে লাগতে যাচ্ছ, তাই তারা কোনোদিনও তোমাকে ছেড়ে দেবে না। সেজন্যই বলছি, যাই করবে না কেন নিজের খেয়াল রাখবে। আগে কথা দাও তুমি আমাকে। কথা দিলাম, আমি নিজের খেয়াল রাখবো। আমি জানি তদন্তের জন্য আমাদের অনেক কিছু প্রমাণ লাগবে। দেখি না আমি কতদূর কি করতে পারি। ঠিক আছে, তাহলে তোমার প্রথম কেসের জন্য অল দ্য ভেরি বেস্ট মাই লেডি। আমার সব রকম অনুমতি তোমার জন্য আগেও ছিল, এখনও আছে, আর আগামীতেও থাকবে।
যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সবসময় সব রকম সাহায্য করব। ঠিক আছে ডাক্তারবাবু, তোমার কোনো সাহায্য দরকার হলে তোমাকে তো আমি নিশ্চয়ই বলবো। তাহলে চলো এবার খেয়ে নিই, তারপর আমাকে বাড়িও ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো খেয়ে নিই। এরপর দুজনে খাবার খেয়ে নিহারিকা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে এসে কিছুক্ষণ বিশ্রাম করে বিকেল 4টে নাগাদ আবার বাড়ি থেকে বের হওয়ার জন্য তৈরি হয়। সেই সময় বিল্টু এসে তার দিদিকে বলে, দিদি তুই বের হচ্ছিস? হ্যাঁ, একটু পরে বের হব। তুই কি একা যাচ্ছিস? হ্যাঁ, একাই তো যাচ্ছি। কেন, কি হয়েছে? না, আমি বলছিলাম যে আমি কি তোর সাথে যাব? তুই গিয়ে কি করবি? না, আমি তোর সাথে যাব। কিন্তু কেন? তোর ওখানে কি কাজ? জানি আমার ওখানে কোনো কাজ নেই, তাও আমি তোর সাথে যেতে চাই। প্লিজ মানা করিস না। যাই না তোর সাথে, আমি তো ঘরে এমনি বসেই থাকি। তোর সাথে গিয়ে তোর তদন্তের ব্যাপারটা আমি নিজের চোখে দেখব। খুব এক্সাইটেড লাগছে। তোর কাজ নেই, তুই আমার সাথে ঘুরতে যাবি? ঘুরতে নয় দিদি, তোর সাথে তদন্তের কাজে যাচ্ছি। না, তোর যাওয়ার কোনো দরকার নেই, তুই বাড়িতেই থাক। প্লিজ দিদি, আমি যাই না তোর সাথে। আমি তোকে কোনো রকম ডিস্টার্ব করব না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখব। প্লিজ আমাকে মানা করিস না। বললাম তো তোর যাওয়ার কোনো দরকার নেই, তুই বাড়িতে থাক। এরপর নিহারিকা বাড়ি থেকে বের হতেই যাবে, পেছন ফিরে দেখল বিল্টু গোমড়া মুখ করে দাঁড়িয়ে আছে। তখন নিহারিকা কি যেন ভেবে পেছন ফিরে বলল, আমি বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। দিদির কথাটা শুনে এক লাফে নেচে উঠল আর তারপরে বলল, আমি এক্ষুনি আসছি। এরপর দুই ভাই বোন মিলে থানায় গেল, কারণ আকরাম ভাইয়ের গ্যারেজ এখন পুলিশ সিল করে দিয়েছে। তাই পুলিশের অনুমতি ছাড়া নিহারিকা গ্যারেজের মধ্যে প্রবেশ করতে পারবে না। নিজে যখন এতটা আইন মানে, তখন সে নিজেই কিভাবে আইন ভাঙবে? তাই তারা সোজা গেল থানায়। সেখানে গিয়ে থানার ওসি সন্দীপ সান্যাল নিহারিকাকে দেখে সামনে এগিয়ে এসে স্যালুট দিল আর বলল, ম্যাডাম আপনি এখানে? নিহারিকা বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। তখন সে বলল, আমাকে স্যালুট করার কোনো দরকার নেই, কারণ আমি আর এখন আপনার ম্যাডাম নই। আমি চাকরি তো ছেড়ে দিয়েছি। ম্যাডাম আমি জানি আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, কিন্তু এত বছর আপনার সাথে কাজ করেছি, আপনাকে ম্যাডাম বলেই এসেছি আর যথেষ্ট সম্মান করি। আর সেদিক দিয়ে আমি আপনাকে কোনোদিনই আলাদাভাবে দেখতে পারবো না। আপনি আমার চোখে সারা জীবনই আমার বড় অফিসারই থাকবেন। না না সন্দীপবাবু, এমনভাবে কথা বলবেন না। ম্যাডাম আমি আপনার জুনিয়র ছিলাম আর আজও আছি। আমি নিজেকে আপনার জুনিয়রই মনে করি। প্লিজ ম্যাডাম, এতে আপনি মানা করবেন না। নিহারিকা আর কিছু বলতে পারল না। সন্দীপবাবু আবার বলে উঠলেন, কিন্তু ম্যাডাম আপনি থানায়, কিছু কি হয়েছে? কোনো গন্ডগোল? আর এটা তো আপনার ভাই। হ্যাঁ, ও আমার ভাই বিল্টু। আর সন্দীপবাবু, তেমন কোনো গন্ডগোল হয়নি, তবে একটা কেসের ব্যাপারে আপনার কাছে এসেছি। আপনার একটু সাহায্য লাগতে পারে। এখন যদি আপনি সেই সাহায্যটা করেন তো তাহলে খুব ভালো হয়। এমন করে কেন বলছেন ম্যাডাম? সাহায্য আপনাকে করতে পারলে তো আমারই ভালো লাগবে। বলুন না কি সাহায্য লাগবে। আচ্ছা চলুন, তার আগে আপনারা আমার কেবিনে গিয়ে বসবেন। মানে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না। চলুন। সন্দীপবাবু নিহারিকা আর বিল্টুকে নিজের কেবিনে নিয়ে গিয়ে বসতে বললেন। তারপর একজন কনস্টেবলকে ডেকে চায়ের অর্ডার দিলেন। ততক্ষণে নিহারিকা আকরাম ভাইয়ের সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে সন্দীপবাবু বললেন, হ্যাঁ ম্যাডাম, এরকম একটা কেসের তদন্ত আমরা করছি। বলতে পারেন আমিই করছি। আমরা কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো প্রমাণ পাইনি। জায়গাটা সিল করেছি, তবে আশেপাশের জায়গা আমরা তদন্ত করে দেখেছি, তেমন কিছুই আমরা পাইনি। গ্যারেজের সামনের সিসিটিভি ফুটেজ দেখেছি, কিন্তু তাতে কিছুই নেই, সব ক্লিন। মেয়েটির পরিচয় জানতে পেরেছেন? সেটার খোঁজ চলছে। মেয়েটির ছবি আমরা সমস্ত থানায় পাঠিয়েছি, এমনকি গুপ্তচরও লাগিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আমাদের কাছে আসেনি। আচ্ছা সন্দীপবাবু,
মেয়েটি কি আমাদের এই রাজ্যের, না বাইরের রাজ্য থেকে এখানে চাকরি করতে এসেছিল? এমনটা হতে পারে না ম্যাডাম, আর তার জন্যই তো আমরা মেয়েটার ছবি সমস্ত জায়গায় দিয়েছি। দেখি, যতদূর আশা করছি কোনো না কোনো খবর তো আমরা নিশ্চয়ই পাব। সন্দীপবাবু, আকরাম ভাই নিজে আমাকে কেসের দায়িত্ব দিয়েছে, তাই কেসের তদন্ত আমি করছি, আর তার জন্য বেশ কিছু তথ্যের আমার প্রয়োজন। মেয়েটির কাছ থেকে কিছু পাওয়া গেছে, মানে কোনো জিনিস, ফোন বা কিছু অ্যাড্রেস, ঠিকানা কিছু? না ম্যাডাম, মেয়েটির কাছে কোনো জিনিস ছিল না, শুধু হাতে একটা ঘড়ি ছিল। আচ্ছা, যেটা দিয়ে খুন করা হয়েছিল সেই মার্ডার ওয়েপনটা কি পাওয়া গেছে? না ম্যাডাম, কোনো মার্ডার ওয়েপন পাওয়া যায়নি। আশেপাশের জায়গাগুলো ভালো করে খুঁজে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম ম্যাডাম, কিছু পাওয়া যায়নি। আর কোনো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে মেয়েটির শরীরে? শুধুমাত্র আজাদ আর করিমের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল। যদিও তারা দাবি করেছে তারা মেয়েটিকে জল খাইয়েছিল, হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল, এইসব করার সময় নাকি হাত দিয়েছিল, আর তার জন্য মেয়েটির শরীরে তাদের হাতের ছাপ পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমাদের তো তাদের উপরে সন্দেহ হয়েছে, তাই আমরা তাদের পুলিশ কাস্টাডিতে রেখেছি। 2 দিনের মধ্যে কেস কোর্টে উঠবে। হ্যাঁ, সেটা আমি জানি। আচ্ছা সন্দীপবাবু, মেয়েটির ঘড়িটা কি আমি একবার দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারেন, দাঁড়ান আমি দেখাচ্ছি। তারপর ড্রয়ার টেনে একটা প্যাকেট বের করলেন সন্দীপবাবু। সেটা নিহারিকার দিকে বাড়িয়ে দিলে নিহারিকা ঘড়িটা প্যাকেটের ওপর থেকে ভালো করে দেখতে শুরু করলো। তখন সন্দীপবাবু বললেন, ম্যাডাম, এই ঘড়িটা মেয়েটির হাতে ছিল। আমরা ঘড়িটা চেক করেছি, নর্মাল একটা ঘড়ি, তবে ঘড়িটা এখন বন্ধ হয়ে গেছে। কটার সময় বন্ধ হয়েছে? রাত 9টার দিকে। দেখুন, ঘড়িতে দেখাচ্ছে সময়টা। ঘড়িটাকে আমি হাতে নিয়ে দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই ম্যাডাম, তবে তার আগে একটু গ্লাভসগুলো পরে নিন, আমি দিচ্ছি আপনাকে। এরপর গ্লাভস পরে নিহারিকা ঘড়িটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। নেড়েচেড়ে ভালো করে দেখার চেষ্টা করছিল, মনে হলো যেন কিছু খোঁজার চেষ্টা করছে। তখন ওসি সন্দীপবাবু বলে উঠলেন, কি খুঁজছেন ম্যাডাম? গভীরভাবে মনোযোগ দিয়ে ঘড়িটা দেখার জন্য নিহারিকা কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিল। ওসি সাহেবের কথাটা শুনে সম্বিত ফিরে আসতেই নিহারিকা বলে উঠল, না কিছু না, এমনি দেখছি। আচ্ছা, ঘড়িটা কেন বন্ধ হয়ে গেছে সেটা জানেন? হ্যাঁ, ঘড়িটা নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হয়েছে? হয়তো কোনো কিছুতে ধাক্কা লেগে এমনটা হয়েছে। দেখুন না, ঘড়ির কাঁচটাও ভেঙে গেছে। ঘড়িটার কি ব্যাটারি শেষ হয়ে গেছে? জানি না ম্যাডাম, ঘড়িটা ব্যাটারির সাহায্যে চলতো না অন্য কিছুতে চলতো। ঘড়িটার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। অনেক চেষ্টা করেও ঘড়িটাকে আমরা খুলতে পারিনি। তাই কেন ঘড়িটা বন্ধ হয়ে গেছে সেটার আসল কারণ আমরা জানি না। এক্সপার্ট দিয়ে ঘড়িটা পরীক্ষা করানো হয়েছে, কিন্তু তারাও কিছু বলতে পারে। তাই ঘড়িটার ব্যাপারে এখনো আমরা কিছুই জানি না। আচ্ছা সন্দীপবাবু, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? কি ম্যাডাম? ঘড়িটা কিন্তু বেশ পুরনো দিনের। আজকালকার মেয়েরা এত পুরনো দিনের ঘড়ি কিন্তু ব্যবহার করে না। হতে পারে ম্যাডাম, ঘড়িটার সাথে মেয়েটার কোনো মায়া বা টান জড়িত আছে। হয়তো তার মায়ের ঘড়ি এটা, তাই হয়তো ফেলতে পারেনি। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আমি একবার আকরাম ভাইয়ের গ্যারেজটা দেখতে চাই। আপনি কি আমার সাথে একবার যেতে পারেন? হ্যাঁ ম্যাডাম, কেন যাওয়া যাবে না? কখন যাবেন বলুন? এখন গেলেই তো ভালো হতো। আচ্ছা বেশ, আমি গাড়ি বের করতে বলছি, চলুন তবে। হ্যাঁ, এই ঘড়িটা রেখে দিন। হ্যাঁ, দিন আমাকে। ঘড়িটা দেখে নিহারিকা আবার সন্দীপবাবুকে ফেরত দিতে গিয়ে ভুল করে ঘড়িটা হাত থেকে নিচে পড়ে যায়, আর তাতেই ঘড়িটা সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়, আর সাথে সাথে একটা কথা ভেসে এলো, ওয়েলকাম নিবেদিতা। কথাটি শুনেই নিহারিকা ঘড়িটা হাতে তুলে নিল। অবাক হয়ে তিনজনেই তখন ঘড়িটার দিকে তাকিয়ে আছে। নিহারিকা দেখল ঘড়িটার সাইডে একটা সরু জিনিস বেরিয়ে এসেছে, অনেকটা দরজার মতো। নিহারিকা ঘড়িটা তারপর আরো ভালোভাবে দেখতে শুরু করলো, আর তখন সে বলল, সন্দীপবাবু, বুঝতে পারছেন তো, ঘড়িটা কিন্তু কোনো সাধারণ ঘড়ির মতো নয়। ঘড়িটা পুরনো দিনের হলেও কিন্তু এটা যথেষ্ট উন্নত। আচ্ছা, এখানে আপনার ল্যাপটপ আছে?
আর আপনার মোবাইলের চার্জারটা আছে? হ্যাঁ ম্যাডাম আছে। এরপর নিহারিকা মোবাইল চার্জার থেকে ডেটা কেবলটা খুলে নিয়ে তার একটা অংশ ল্যাপটপে আর একটা অংশ ঘড়িটার সাথে কানেক্ট করলো। তখন সবাই বুঝতে পারল ঘড়িটা দেখতে ঘড়ির মতো হলেও সেটা আসলেই একটা পেন ড্রাইভ। সেটা ল্যাপটপের সাথে কানেক্ট করতেই পাসওয়ার্ড চাইতে শুরু করলো, কিন্তু নিহারিকা তো পাসওয়ার্ড জানে না। সেই সাথে ল্যাপটপের স্ক্রিনে ফুটে উঠেছে একটা কথা, সেটা হলো পাসওয়ার্ড ছাড়া পেন ড্রাইভ ওপেন করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে পেন ড্রাইভ নষ্ট হয়ে যাবে। আর একটাই সুযোগ, একবারের বেশি কোনো ভুল পাসওয়ার্ড দিলে সঙ্গে সঙ্গে পেন ড্রাইভ ব্লক হয়ে যাবে, তখন আর কোনো উপায় থাকবে না। নিহারিকা বেশ চিন্তায় পড়ে যায়, মনে করতে থাকে কি পাসওয়ার্ড হতে পারে। যদি সেই মেয়েটি চেনা জানা হতো তাহলেই একটা আন্দাজ করা যেত, কিন্তু একজন অপরিচিত মানুষের পেন ড্রাইভের পাসওয়ার্ড কি হতে পারে সেটাই ভেবে চলেছে। তারপর নিহারিকা বলে, সন্দীপবাবু, আপনার কি মনে হয় কি হতে পারে পাসওয়ার্ড? ম্যাডাম, এই ব্যাপারে আমি কি বলবো সেটাই বুঝতে পারছি না। ঘড়িটা যে একটা পেন ড্রাইভ সেটাই তো এখন বুঝতে পারছি। তবে যাই বলুন না কেন ম্যাডাম, মেয়েটি খুব ইন্টেলিজেন্ট, একথা মানতেই হবে। এমন জায়গায় প্রমাণ রেখেছে, সত্যি বলছি কোনো বাপের বেটা খুঁজে পাবে না। সরি ম্যাডাম, আসলে আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছি, তাই এমন কথা বলে ফেলেছি। না না, ঠিক আছে। তবে এখন পাসওয়ার্ড কি দেওয়া যায়? এখন অনেকভাবেই পাসওয়ার্ড ছাড়া সব ডিভাইস ওপেন করা যায়। আমাদের দেশে তো কত বড় বড় হ্যাকার আছে, আইটি এক্সপার্ট আছে, সাইবার এক্সপার্ট আছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, এখানে স্পষ্ট উল্লেখ করা আছে ভুল পাসওয়ার্ড দিলে কিংবা অন্য কোনো উপায়ে পেন ড্রাইভ ওপেন করার চেষ্টা করলে পেন ড্রাইভটা নষ্ট হয়ে যাবে। তাই আমার খুব চিন্তা হচ্ছে, পেন ড্রাইভের মধ্যে নিশ্চয়ই এমন কোনো তথ্য আছে যা খুবই জরুরি, আর তার জন্যই মেয়েটি মারা গেছে। তাই খুব সাবধানে আমাদের এগোতে হবে। ঘড়িটা ওপেন হওয়ার সময় ওয়েলকাম নিবেদিতা কথাটি বলেছে। এখন এটাই কি পাসওয়ার্ড না অন্য কিছু হতে পারে দিদি? তাহলে কি এটাই দেব? হ্যাঁ ম্যাডাম, ওটাই দিন। সবার সম্মতি পেয়ে নিহারিকা ওয়েলকাম নিবেদিতা টাইপ করতে যায়, কিন্তু তখনই নিহারিকা বলে উঠল, সত্যি কি এটা সঠিক পাসওয়ার্ড? সন্দীপবাবু, ঘড়িটা ওপেন না হলে কিন্তু আমরা এটা জানতে পারতাম না এটা একটা পেন ড্রাইভ বলে। আর যদি এটা কোনোভাবে ওপেন হয়ে যেত তাহলে তো যে কেউ বুঝে যাবে এটাই পেন ড্রাইভের পাসওয়ার্ড। যে এত বড় প্ল্যান করেছে সে তার পাসওয়ার্ড এমন রাখবে? আমার কিন্তু একটা খটকা লাগছে। তাহলে কি পাসওয়ার্ড দিবি? একটু ভাবতে দে। বেশ খানিকক্ষণ নিহারিকা ভাবতে লাগলো, কিন্তু কিছুই বুঝতে পারল না। বিল্টু বলে উঠল, দিদি, হতেও তো পারে এটাই পাসওয়ার্ড। একবার টাইপ করে দেখ, যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়ে যাবে। একবার ঈশ্বরের নাম করে ঝাঁপিয়ে পড়, দেখবি সব ঠিক হবে। আমাদের উদ্দেশ্য সঠিক, তখন ঈশ্বর আমাদের সহায়তা ঠিক করবেন। নে, এটাই টাইপ কর। এরপর নিহারিকা ওয়েলকাম নিবেদিতা কথাটা টাইপ করতে গিয়ে নিহারিকা বলে উঠল, ওহ, সেট। কি হলো দিদি? কি হলো ম্যাডাম, আপনি এমন করলেন কেন? কিছু কি ভুল হয়েছে? এখানে 4টে লেটার বসানোর জায়গা আছে, আর যে শব্দগুলো আমরা পেয়েছি তার কোনোটাই 4টে লেটার নয়। এখন কি করব? সত্যিই তো, এখন কি করব? এরপর বেশ কিছুক্ষণ নিহারিকা একেবারেই চুপ করে বসে রইল। তারপর কিছু একটা মনে করতেই কাউকে কিছু না বলে মনে মনে একবার ঈশ্বরকে স্মরণ করে 4টে লেটার টাইপ করে দেয়। আর তার পর মুহূর্তে ল্যাপটপ স্ক্রিনে দেখা যায় প্রসেসিং চলছে। কয়েক সেকেন্ড পর নিহারিকা দেখতে পায় ল্যাপটপ স্ক্রিনে ফুটে উঠেছে একটি বছর 12-13 বছরের একটি মেয়ের ছবি। নিচে বড় করে লেখা আছে মিনু। তারপর কিছু কথাগুলো পড়ে নিয়ে
নিহারিকা ল্যাপটপটা ঘুরিয়ে দিল সন্দীপবাবুর দিকে। তিনি এইসব দেখে খুবই অবাক হলেন। বললেন, কি করেছেন ম্যাডাম? পেন ড্রাইভ ওপেন করে দিয়েছেন, কিন্তু এখানে এই মেয়েটিকে? সেটাই তো আমাদের জানতে হবে, আর খুব তাড়াতাড়ি সেটা খুঁজে বের করতে হবে। বিল্টু তখন অবাক। কি হলো সেটা বোঝার জন্য দিদির দিকে তাকিয়ে থাকলে নিহারিকা তখন সবটা বলে আকরাম ভাইয়ের কাছে একটা কথা শুনেছিল, যেটা হলো শেষবারের মতো মৃত মেয়েটি মিনু নামটাই বলেছিল। তার উপর এখানে 4টে লেটার বসানোর জায়গা দেখে ওটাই মনে হলো, তাই ঈশ্বরকে ডেকে মিনু নামটাই টাইপ করেছে। বাইরে অন্ধকার নেমে এসেছে। নিহারিকা বলল, সন্দীপবাবু, আমি কি পেন ড্রাইভটা নিয়ে যেতে পারি? সন্দীপবাবু কিছু একটা ভেবে চুপ করে রইলেন। তা দেখে নিহারিকা বলে, কিছু অসুবিধা থাকলে দরকার নেই সন্দীপবাবু। না না, ঠিক আছে ম্যাডাম, আপনি নিয়ে যান। আমি জানি আপনি প্রমাণগুলো খুব যত্ন সহকারে রাখবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যে মেয়েটির খুন হয়েছে তার 1 কপি ছবি আমার লাগবে। অবশ্যই ম্যাডাম, একটু অপেক্ষা করুন, আমি 1 কপি ছবি আপনাকে দিচ্ছি। এরপর মৃত মেয়েটির 1 কপি ছবি নিহারিকা নিয়ে নেয় আর বলে, আচ্ছা সন্দীপবাবু, তাহলে আকরাম ভাইয়ের গ্যারেজটা কাল বরং যাওয়া যাবে। ঠিক আছে ম্যাডাম, তাই হবে। আপনি আমায় একটা ফোন করে নেবেন, আমি চলে আসবো আপনার বাড়িতে। না না, তার কোনো দরকার নেই। আমি বেরোনোর আগে আপনাকে ফোন করে দেব, আপনি সোজা আকরাম ভাইয়ের গ্যারেজে পৌঁছে যাবেন। আগে হলে এমনটা বলতাম না, কিন্তু এখন তো পুলিশের অনুমতি না নিয়ে কোনো কাজ আমি করতে পারবো না, আর আমি করতে চাইও না। প্রোটোকল মেনেই আমি তদন্ত করতে চাই। আপনার এই ডেডিকেশনের জন্যই তো এতটা শ্রদ্ধা করি। আচ্ছা বেশ, আজ তবে উঠি। এরপর তারা বাড়ি ফিরে আসে। রাতে অভিক বাড়ি ফিরে এলে সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে, কিন্তু নিহারিকা নিজের কাগজপত্র নিয়ে এসব লিখতে থাকে। অভিক এসে বলে উঠল, কি করছো তুমি? একটু কাজ করছিলাম, তুমি ঘুমিয়ে যাও। এমন সময় অভিকের নজর যায় নিহারিকার ল্যাপটপের স্ক্রিনে। তখন একটি মেয়ের ছবি দেখে অভিক বলে উঠল, এই মেয়েটি খুন হয়েছে না? হ্যাঁ, কেন বলো তো? তুমি মেয়েটাকে চেনো নাকি? না, চিনি না, তবে দেখেছি। কোথায় দেখেছো? আমার চেম্বারে এসেছিল ওর বোনকে ডাক্তার দেখাতে। তাই নাকি? ওর বোনের নাম কি? কি হয়েছিল ওর বোনের? ওর বোনের অনেক জায়গায় কেটে গিয়েছিল, সেগুলো তো আমিই ব্যান্ডেজ করে দিয়েছিলাম। বেশ ভালোই আঘাত পেয়েছিল মেয়েটা। জিজ্ঞাসা করোনি কিভাবে এত চোট লেগেছে? বলেছিল তো গাড়ির সাথে ধাক্কা লেগে গিয়েছিল। কেন? আসলে মেয়েটি কানেও শুনতে পায় না আর কথাও বলতে পারে না। আমি তো বললাম কদিন হাসপাতালে ভর্তি থাকতে, কিন্তু ওর দিদি মানে ওর বোনকে আর ভর্তি করেনি। কিন্তু মেয়েটিকে কে খুন করলো সেটা তো জানি না, ওটাই খুঁজে বের করতে হবে। এই মেয়েটির নাম জানো তুমি? না, তবে ওর বোনের নাম জানি। কি নাম? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমায় মনে করতে দাও। আসলে প্রেসক্রিপশন লেখার সময় আমি নামটা যখন জিজ্ঞাসা করেছিলাম তখন ওর দিদি ওর নামটা বলেছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন একটু মনে করতে পারছি না, পেটে আসছে মুখে আসছে না। একটু দাঁড়াও, আমি বলছি। কি যেন ছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে নামটা। মিনু। মিনু বলেছিল। মিনু? তুমি সত্যি কথা বলছো? তোমার মনে আছে? হ্যাঁ, কেন? কি হয়েছে বলো তো? আমি তোমাকে পরে সবটা বলবো, কিন্তু এখন আমার হাতে সময় নেই। এখন তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি তার উত্তর দাও। হ্যাঁ বলো, কি কথা? মেয়েটির বাড়ি কোথায়? সেটা তো জানি না। আর কোনোদিন তোমার চেম্বারে আসেনি? না, তবে কয়েকবার ফোন করেছিল। দাঁড়াও, নম্বরটা আমি মিনু বলেই সেভ করে রেখেছিলাম, এক্ষুনি তোমাকে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি। অভিক তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট লিস্ট থেকে মিনুর নাম্বারটা বের করে দিল। নিহারিকা নাম্বারটা নিয়ে সঙ্গে সঙ্গে ফোন করল, কিন্তু সুইচ অফ বলছে। অভিক জিজ্ঞাসা করল, কি হয়েছে নিহারিকা, কি করতে চাইছো? অভিক, আমার হাতে এখন সময় নেই, আমি তোমাকে পরে সেটা বলবো। এখন আমাকে কয়েকটা ফোন করতে হবে, তাই প্লিজ। অভিক বুঝতে পারল নিহারিকার কথা।
তাই আর কোনো কথা না বাড়িয়ে স্টাডি রুম থেকে বেরিয়ে গেল। আর তারপরে নিহারিকা ফোন করলো সন্দীপ বাবুকে। ফোন করে নিহারিকা বলে উঠল, সন্দীপবাবু, আপনাকে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই ফোনের নাম্বারটা কার নামে রেজিস্টার করা আছে, লাস্ট কবে ওপেন ছিল আর ঠিকানাটা বের করুন। কার ফোন নাম্বার? সেটা তো আমিও জানি না, তবে নাম্বারটা দিচ্ছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব মোবাইল কোম্পানিকে ফোন করে ঠিকানাটা, কার নামে ফোন নাম্বারটা রেজিস্টার করা আছে বের করুন। তাহলে আমরা তদন্তের অনেকটা পথ এগিয়ে যাব। ঠিক আছে ম্যাডাম, আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি জেনে আপনাকে ফোন করছি। ঠিক আছে সন্দীপবাবু। এরপর 1 ঘন্টা পর সন্দীপবাবু নিহারিকাকে ফোন করে বলে, ম্যাডাম, যে নাম্বারটা আপনি আমাকে দিয়েছিলেন সেই নাম্বারটা নিবেদিতা মজুমদারের নামে রেজিস্টার করা আছে। আমার কি মনে হয় জানেন, যে মেয়েটির খুন হয়েছে তার নামই নিবেদিতা মজুমদার। আচ্ছা, আর লাস্ট কবে এই ফোন নাম্বারটা অ্যাক্টিভ ছিল? সেটা আজ থেকে 3-4 দিন আগে অ্যাক্টিভ ছিল, তারপর থেকে ফোনটা একেবারেই সুইচ অফ হয়ে গেছে, আর অন হয়নি। কোথায় লাস্ট লোকেশন দেখাচ্ছে? ম্যাডাম, লাস্ট লোকেশন দেখাচ্ছে এমন একটা জায়গায় যেখানে ফোনটা থাকার সম্ভাবনা খুবই কম। কেন এমন কথা বলছেন? কারণ ফোনটা শহর থেকে বাইরে হাই রোডের কাছে লাস্ট লোকেশন দেখাচ্ছে। সেখানে কি কোনো ঘর বাড়ি আছে? হ্যাঁ, একটা পুরনো ফ্যাক্টরি আছে। তাহলে আমাদের কাল ওখানে যেতে হবে। ঠিক আছে ম্যাডাম, কখন যাবেন বলুন? যত তাড়াতাড়ি সম্ভব। ভোর হওয়ার আগে আমরা সেখানে যাব। আর বাড়ির ঠিকানাটা বের করেছেন? হ্যাঁ ম্যাডাম, বের করেছি। আচ্ছা, তাহলে এখন একবার বাড়ি যেতে পারবেন? হ্যাঁ, এখন পারবেন না? পারবো না কেন, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আর যাওয়ার কোনো দরকার নেই। কাল সকালে আমরা দুজন একসাথে ওই বাড়িতে যাব। ঠিক আছে ম্যাডাম। এর পরের দিন সূর্য ওঠার আগেই সন্দীপবাবু আর নিহারিকা নিবেদিতার ফোনের লাস্ট লোকেশন যেখানে দেখিয়েছে সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে সেখানে গিয়ে কোনো লাভ হলো না, কেউ নেই সেখানে। চারিদিক খুব ভালো করে দেখে তারা ফিরে আসে। এরপর তারা নিবেদিতার বাড়ি যায়। ফোন কোম্পানি থেকে যে অ্যাড্রেস পুলিশ পেয়েছে সেখানেই তারা যায়। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই একজন প্রতিবেশী মহিলা জানায়, নিবেদিতা তো একজন অনাথ মেয়ে, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, তাই এই বাড়িটা ভাড়া নেয়। মিনু নিবেদিতার নিজের বোন নয়, কয়েকদিন আগেই তো নিবেদিতা মিনুকে এই বাড়িতে নিয়ে আসে। আর আমরা যখন জিজ্ঞাসা করলাম তখন সে বলল মিনু বাড়ির রাস্তা ভুলে গেছে, তাই তাকে বাড়িতে নিয়ে এসেছে। মিনু আবার তার নিজের বাড়ির কথা বলতে পারলেই নিবেদিতা তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। এরপর থেকে মিনু নিবেদিতার সাথেই থাকতে শুরু করে। এদিকে মিনু আবার কানেও শুনতে পায় না, আবার কথা বলতেও পারে না। নিবেদিতা অফিস গেলে ওকে বাড়িতেই রেখে যেত। কিন্তু জানেন পুলিশবাবু, একদিন কয়েকজন ছেলে এসে মিনুকে নিয়ে যায়। নিবেদিতা তখন বাড়িতে ছিল না। যখন বাড়ি এসে এসব জানতে পারল তখনই নিবেদিতা কোথায় একটা বেরিয়ে যায়। আর তারপর নিবেদিতা ফিরে আসেনি, না মিনু ফিরে এসেছে। প্রতিবেশী মহিলার কথা শুনে নিহারিকার সন্দীপবাবু নিবেদিতার ঘর সার্চ করে। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও এমন কোনো কিছু প্রমাণ পায় না। তাই অগত্যা তারা থানায় ফিরে আসে। কেসটা নিয়ে নিহারিকার সন্দীপবাবু খুব চিন্তা করতে থাকে। এমন সময় অভিক ফোন করে। নিহারিকা ফোন রিসিভ করতে ওপাশ থেকে অভিক বলে উঠল, হ্যালো নিহারিকা, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? হ্যালো, হ্যাঁ নিহারিকা, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? আমি মিনুকে দেখলাম। কোথায় দেখেছো? আমি গাড়ি নিয়ে চেম্বারের দিকে যাচ্ছিলাম, তখন আমি মিনুকে দেখতে পেয়েছি। ট্রাফিক সিগন্যালে আমার গাড়িটা দাঁড়িয়েছিল আর আমার পাশে আরেকটি গাড়ি দাঁড়িয়েছিল। আমি তাতেই মিনুকে দেখেছি। মিনু আমাকে ইশারায় কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আমি মিনুর কথা বুঝতে পারিনি। তবে আমি স্পষ্ট মিনুকে দেখেছি। এখন কোথায় আছে মিনু? আমার ঠিক সামনের গাড়িতে। মিনুকে কোথায় যেন একটা নিয়ে যাওয়া হচ্ছে। আমি এখন কি করব? তুমি ওই গাড়ির পিছু নাও আর তোমার লোকেশনটা আমায় শেয়ার করে দাও। আমি এক্ষুনি বের হচ্ছি। পুলিশ ফোর্স নিয়ে আসবে কিন্তু,
জানি না এখানে কি হতে পারে, তাই বলছি আর কি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি পুলিশ ফোর্স নিয়ে বের হচ্ছি। তুমি তোমার লোকেশনটা আমাকে শেয়ার করে দাও। ঠিক আছে, করে দিচ্ছি। এরপর অভিকের লোকেশন দেখে নিহারিকা পুলিশ ফোর্স নিয়ে মিনিট 10 মধ্যে বেরিয়ে যায়। তবে সবাইকে সাধারণ পোশাকে থাকার কথা বলে। যেখানে অভিকের লোকেশন দেখাচ্ছে সেখানে নিহারিকা পৌঁছে অবাক হয়ে যায়, কারণ এটা একটা বড় নার্সিং হোম। সেখানে কে বা কারা মিনুকে নিয়ে এসেছে সেটা বোঝার চেষ্টা করে। তারপর হাসপাতালের মধ্যে অভিক, নিহারিকা, সন্দীপ বাবু প্রবেশ করেন আর পুলিশ ফোর্সকে সারা নার্সিং হোম ঘিরে থাকার অর্ডার দেয়। হাসপাতালের মধ্যে অনেক পেশেন্ট আছে, তাই অযথা সমস্যার সৃষ্টি করতে চায়নি নিহারিকা। সন্দীপ বাবুকে হাসপাতালের গেটের মেন দরজার কাছে অপেক্ষা করতে বলে আর চারিদিকে খুব ভালো করে নজর রাখতে বলে। নার্সিংহোমের গেটে কড়া পাহারার ব্যবস্থা করা হয় যেন কেউ বাইরে যেতে না পারে। এরপর অভিক আর নিহারিকা নার্সিংহোমের মধ্যে প্রবেশ করে। চারিদিকে খুব ভালো করে দেখতে লাগলো, কিন্তু তারা কিছুই বুঝতে পারে না। রিসেপশনের কাছে তখন একটা ছেলেকে দেখে অভিক বলে উঠল, নিহারিকা, আমি এই ছেলেটাকে গাড়িতে দেখেছি। ছেলেটা গাড়িতে ছিল। সত্যি তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, এখনই ওকে কিছু বলার দরকার নেই। ও পেছন পেছন যেতে দাও, দেখি মিনুকে ওরা কোথায় নিয়ে গেছে। ঠিক আছে। এরপর সেই ছেলেটির পেছনে পেছনে নিহারিকা আর অভিক দুজনে যেতে লাগলো, তবে একসাথে নয়, আলাদা আলাদাভাবে। ছেলেটিকে পিছু করতে থাকে। পিছু করতে করতে ওরা দেখতে পায় ছেলেটি 4 তলায় উঠে এসেছে। সেখানে গিয়ে নিহারিকা দেখে ছেলেটির হাতে অনেকগুলো ওষুধ আছে। ওগুলো নিয়ে ওটির বাইরে এসে দরজায় টোকা দিতেই দরজা খুলে গেল। ছেলেটি ঔষধ নিয়ে ভেতরে চলে গেল। এসব দেখে নিহারিকা আর অভিক দুজনেই খুব অবাক হয়ে যায়। তখন নিহারিকা বলে ওঠে, মিনুকে এখানে ওরা কেন নিয়ে এসেছে? ওরা কারা? মিনুর কি হয়েছে? আচ্ছা অভিক, তুই মিনুকে কেমন দেখেছিলে? ওকে কি খুব অসুস্থ বলে মনে হয়েছিল? না নিহারিকা, ও কিছু কথা বলতে চাইছিল, কিন্তু ওর কথা আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি সন্দীপবাবুকে ফোন করছি এখানে আসার জন্য। তারপর নিহারিকা সন্দীপ বাবুকে ফোন করে 4 তলার উপরে আসতে বলে। সন্দীপবাবু নিহারিকার কথা মতো 4 তলায় উঠে আসে। তারপর ওটির বাইরে আলাদা আলাদা জায়গায় 3 জনে লুকিয়ে থাকে। এমন সময় তারা 3 জনে দেখতে পায় এমএলএ সন্তোষ ঘোষাল ওটির দিকে এগিয়ে আসছেন, আর সেই সঙ্গে স্ট্রেচারে শুয়ে আছেন ওনার মেয়ে। দেখে মনে হলো খুবই অসুস্থ, কিন্তু ওটির মধ্যে যদি মিনু থাকে তাহলে এমএলএ সাহেবের মেয়েকে ওটির মধ্যে নিয়ে যাচ্ছে কেন? কি করতে চাইছে তারা? মনের মধ্যে একটা ভয়ের দানা বাঁধল। নিহারিকা সন্দীপ আর অভিককে সতর্ক হতে বলল। সেই সাথে নিহারিকা সন্দীপ বাবুকে বলল, সন্দীপবাবু, আপনার পুলিশ ফোর্সকে এখানে ইমিডিয়েট আসতে বলুন, তবে হ্যাঁ, হাসপাতালে কাউকে কোনো রকম ডিস্টার্ব না করে। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি আসতে বলছি। এরপর পুলিশ নর্মাল ড্রেসে 4 তলার উপরে উঠে আসে। ওটির সামনে তখন পুলিশের দল। হঠাৎ করেই ওটি রুমের সেই লাল আলোটা জ্বলে ওঠে। নিহারিকা আর এক মুহূর্ত দেরি না করে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল, আর সেখানে গিয়ে দেখতে পেল এমএলএ সাহেবের মেয়ে আর মিনু পাশাপাশি 2টো বেডে শুয়ে আছে অজ্ঞান অবস্থায়। নিহারিকার বুঝতে অসুবিধে হলো না যে ডাক্তার 2টো মেয়ের অপারেশন করছে, কিন্তু কিসের সেটা তখনও জানে না। পুলিশ দেখে সবাই খুব অবাক, সাথে ডাক্তার আর এমএলএ খুব অবাক হয়ে যান। পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চারিদিকে পুলিশ ঘিরে থাকার জন্য তারা পালিয়ে যেতে পারে না। সন্দীপ বাবু তখন সামনে এগিয়ে এসে প্রশ্ন করেন, এখানে কি হচ্ছে আমাকে একটু বলতে পারবেন? তখন সবাই চুপ, কেউ কিচ্ছু বলছে না। সন্দীপ বাবু এমএলএ সাহেবের দিকে বন্দুক তাক করলে এমএলএ সাহেব ভয়ে গড়গড় করে বলতে শুরু করলেন, আসলে আমার মেয়ে এক মরণ ব্যাধি রোগে আক্রান্ত, আর সেই জন্য তার ফুসফুস আর কিডনি দুটোই খারাপ হয়ে গিয়েছে।
মেয়েকে বাঁচাতে হলে নতুন ডোনার লাগবে, কিন্তু আমাদের এখানে সেই ডোনার খুঁজে পাওয়া যায়নি। সেই সাথে ম্যাচ করতে হতো ব্লাড গ্রুপ, আর সেটা মিলেছে এই মেয়েটির সাথে। মিনুর খবর আপনারা কোথা থেকে পেয়েছেন? মিনুকে? ওর নাম তো নাসিমা খাতুন। ও এখানকার মেয়ে নয়, ও বাংলাদেশের দরিয়াগঞ্জের মেয়ে। কথাটা শুনে অভিক, নিহারিকা আর সন্দীপ বাবু আকাশ থেকে পড়লেন আর ভাবলেন বাংলাদেশ থেকে মেয়েটাকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে এইসবের জন্য। নিহারিকা বলে উঠল, আপনি নাসিমার খোঁজ কিভাবে পেলেন পশ্চিমবঙ্গ থেকে? আসলে বাংলাদেশে যে ডাক্তার নাসিমার চিকিৎসা করত, সেই ডাক্তারের সাথেই আমার এখানকার ডাক্তারের যোগাযোগ হয়েছিল। সেখান থেকেই আমি নাসিমার খবর পেয়েছিলাম, তারপর ওকে এখানে তুলে এনেছি। সব শুনে সন্দীপবাবু বলে উঠলেন, কি সাংঘাতিক ব্যাপার! আপনি নিজের সন্তানের জন্য আরেকজন বাবা মায়ের কোল খালি করে দিতে চাইছেন? কেমন বাবা আপনি? সন্দীপবাবু, এখনই আপনি খোঁজ নিন বাংলাদেশের দরিয়াগঞ্জে নাসিমা খাতুন নামে কোনো মেয়ে নিখোঁজ হয়েছে কিনা। আর তারপরে মিনিট 10 মধ্যে খবর আসে যে হ্যাঁ, বাংলাদেশের দরিয়াগঞ্জ থানায় নাসিমা খাতুন নামে একজন মেয়ের নিখোঁজ রিপোর্ট লেখানো হয়েছে আজ থেকে 2 সপ্তাহ আগে। সাথে তার ছবিও পাঠিয়েছে থানা থেকে। ছবি দেখে ছবির সাথে মিনুর মুখের মিল পাওয়া গেলে নিহারিকা শিওর হয় যে হ্যাঁ, মিনুই হলো নাসিমা খাতুন। এরপর নিহারিকা আরও প্রশ্ন করে, নিবেদিতাকে খুন করালেন কেন? নাসিমা আমাদের ডেরা থেকে পালিয়ে গিয়েছিল, আর সম্ভবত নিবেদিতার কাছে নাসিমা পৌঁছয়। দুজনের কেউ কাউকে চিনত না, তবে হয়তো নাসিমা ইশারায় নিবেদিতাকে সবটা বলে দেয়। নিবেদিতা নাসিমাকে নিয়ে গিয়ে তার বাড়িতে রেখেছিল। নাসিমার খোঁজ করতে করতে আমার লোক নিবেদিতার বাড়ি পৌঁছে যায়। তারপর সেখান থেকে নাসিমাকে আমরা তুলেও আনি, কিন্তু নিবেদিতা আমাদের পিছু করে আমাদের ডেরায় চলে আসে। আর সেখানে এসে নাসিমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমাদের লোক নিবেদিতাকে আঘাত করে, ওর পেটের মধ্যে ছুরি চালিয়ে দেয়। নিবেদিতা আঘাত পাওয়ার পর লুকিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপরে হয়তো নিবেদিতা সেই গ্যারেজে পৌঁছে যায়, আর সেখানে নিবেদিতাকে আপনার লোক আবার আঘাত করে চলে যায়, তাই তো? হ্যাঁ, তাই। এরপর পুলিশ, এমএলএ সাহেব, তার দলের লোকজন, এমনকি যে ডাক্তার অপারেশন করেছিল সেই ডাক্তারকে আর সেই বাংলাদেশের ডাক্তারকেও গ্রেফতার করে। নাসিমাকে নিজের বাড়িতে নিয়ে এসে নিহারিকা 2 দিন তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলে। তারপর বাংলাদেশে গিয়ে নিহারিকা, অভিক এবং সন্দীপ 3 জনের সহায়তায় নাসিমাকে তার বাড়ি পৌঁছে দিয়ে আসে। নাসিমাকে ফেরত পেয়ে তার বাড়ির লোক নিহারিকাকে, এমনকি পুলিশের সকল টিমকে অনেক ধন্যবাদ দেয়। নিহারিকাকে অনেক আশীর্বাদও করে। সমস্ত সমস্যা মিটে গেলে আজাদ ভাইকে আর করিমকে পুলিশ ছেড়ে দেয়। এরপর তারা নিজের বাড়ি ফিরে আসে। এতক্ষণ শুনছিলে তোমরা লেখিকা মৌ রুই দাসের কলমে নিবেদিতা মার্ডার কেস গল্পটি। গল্পের কথকের ভূমিকায় ছিল সৌরভ। গল্পটির অন্যান্য চরিত্রে আছে সুমনা, অতনু, তনয়, সৌরভ, ঋতদীপ, তমাল, প্রিয়ম, ডোনা, সুদীপ, নিকিতা। গল্পটির নাট্যরূপ করেছে মৌ। গল্পটির পোস্টার ডিজাইন করেছেন শ্রাবণ্য দে, স্ক্রিবলিং মাইন্ড। সাউন্ড ডিজাইন করেছেন সুজয় ভূঁইয়া। ভিডিওগ্রাফিক্স করেছেন চঞ্চল রুই দাস। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবে, সাথে গল্পটির ব্যাপারে তোমাদের মতামত জানাতে ভুলবে না। তোমাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিলাম। ততক্ষণের জন্য শুনতে থাকো ফিকশন হরর স্টোরিজ চ্যানেলের গল্প। ফিরে আসবো পরবর্তী কোনো গল্পে। শুভরাত্রি।